হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12, আমরা এই ভিডিওতে কারশফের সূত্রাবলী এবং যে বর্তনী সংক্রান্ত পরিমাপ তোমাদের যে ইউনিট 2 যে সেকেন্ড চ্যাপ্টার রয়েছে প্রবাহিতরিতে, সেই চ্যাপ্টারে কিছু নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব এবং এর পরের ভিডিওতেও কিছু নিউমেরিক্যাল নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক সবচেয়ে প্রথম নিউমেরিক্যাল, যেটা কেসিএল কিংবা কিরচফের কারেন্ট ল কিংবা প্রবাহমাত্রা সূত্রের উপরে নির্ভরশীল রয়েছে। সাপোজ তোমাদের একটা এরকম একটা বর্তনী দেওয়া রয়েছে, অনেক রকমের থাকতে পারে। জাস্ট আমি একটা এক্সাম্পল, একটা এন্ট্রান্সের প্রশ্ন থেকে শুরু করছি। এইখান থেকে একটা প্রবাহমাত্রা ঢুকছে, সেইটা তোমাদের দেওয়া আছে 15 অ্যাম্পিয়ার, এইটা দেওয়া আছে 8 অ্যাম্পিয়ার, এইখানে দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার, আর এইখানে দেওয়া আছে 3 অ্যাম্পিয়ার, এইখানে কিছু দেওয়া নেই, সেটা আমাদেরকে বের করে নিতে হবে, আর এইখানে দেওয়া আছে আই। প্রশ্ন করা হয়েছে এই যে আই আছে, এই আই সমান কত হবে? তাহলে তোমাদের আমি আগে ভিডিওতে বলেছিলাম যে কারশফের প্রথম সূত্রের বিবৃতি এটাই, যেটা নোড কিংবা মেরু, যেরকম এই ক্ষেত্রে দেখো, সেইখানে কি হয় না, মোট যে বীজগাণিতিক যে যোগফল সেটা কিন্তু শূন্য হয়। তাহলে দেখো এইটা 15, এইটা 8, তাহলে এখান থেকে বুঝতেই পারছো 15 যখন এইখানে 8 হয়েছে, তাহলে এইখানে কত হবে? এই দিকে যেটা যাচ্ছে সেটা নিশ্চিত 15 মাইনাস 8, নাহলে কি করে আসবে মোট 15 হবে কি করে? তাহলে তার মানে এইটা দাঁড়াচ্ছে 7 অ্যাম্পিয়ার। তাহলে এই 7 অ্যাম্পিয়ার দিয়ে এখানে পৌঁছাবে, এখানে অলরেডি 3 অ্যাম্পিয়ার আছে, তাহলে এটা কত হবে? 7 অ্যাম্পিয়ার প্লাস 3 অ্যাম্পিয়ার মানে 10 অ্যাম্পিয়ার। তাহলে এখানে দাঁড়াবে 10 অ্যাম্পিয়ার। নেক্সট হচ্ছে আমাদের এইখানে 8 এসছে, এখানে 5 এসছে, তাহলে এখানে মোট কত হবে না 8 প্লাস 5, তার হচ্ছে 13 অ্যাম্পিয়ার। তাহলে এই দিক থেকে যাচ্ছে 13 অ্যাম্পিয়ার, এই দিক থেকে আসছে 10 অ্যাম্পিয়ার। তাহলে আই সমান দাঁড়াবে কত? 10 প্লাস 13 মিন্স 23 অ্যাম্পিয়ার। তাহলে এটা কারশফের প্রথম সূত্র, যেটা প্রবাহমাত্রা সূত্র, সেটার একটি প্রয়োগ। তাহলে উত্তর হচ্ছে 23 অ্যাম্পিয়ার, অপশন সি 23 অ্যাম্পিয়ার রয়েছে। এবারে আমরা যাব পরের প্রশ্নের দিকে, যেটা খুবই ইন্টারেস্টিং এবং আইআইটি প্রশ্ন। এই প্রশ্নতে একটা বর্তনী দেওয়া আছে, কারণ বুঝতে পারছো এই চ্যাপ্টারে যা থাকছে বেশিরভাগই বর্তনীর প্রশ্ন। এখানে একটা ব্যাটারি আছে 10 ভোল্টের, এইখানে একটা 5 ওহমের রোধ লাগানো রয়েছে 5 ওহম, এইখানে একটা রোধক রয়েছে সেটা হচ্ছে 2 ওহমের, এইখানে একটা রোধক রয়েছে সেটা হচ্ছে 10 ওহমের, এইখানে ব্যাটারি, এইখানে 20 ভোল্টের। এইবারে প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট হুইচ ইজ পাসিং থ্রু 2 ওহম, মানে এইটা জানতে চেয়েছে 2 ওহমের মধ্য দিয়ে কত পরিমাণ প্রবাহমাত্রা যাচ্ছে। আমরা এই 2 ওহমের মধ্য দিয়ে যে প্রবাহমাত্রা যাচ্ছে সেটা আমি ধরে নিলাম I2, সাপোজ যদি যায়। আর লুপ 1 মানে এই লুপ, এই ব্যাটারি থেকে যে কারেন্টটা বের হচ্ছে সেটা ধরলাম I1, আর এই লুপ থেকে যে কারেন্ট বের হচ্ছে সেটা সাপোজ ধরলাম I3, কারণ I2 তো ধরা হয়ে গেছে অলরেডি। এবারে আবার প্রশ্নের দিকে আসি, 2 ওহমের মধ্য দিয়ে প্রবাহমাত্রা বের করতে বলেছে। এর উত্তর আমরা 1 সেকেন্ডেই করতে পারি। এর উত্তর হচ্ছে 0 অ্যাম্পিয়ার, এর মধ্য দিয়ে কোনো প্রবাহমাত্রা যাবে না। কি করে বুঝলাম সেইটা তোমাদের বোঝাই। প্রথমে দেখো সবচেয়ে ফান্ডামেন্টাল যেটা জিনিস, যেটা আমরা ক্লাস 8 আর 10 এও পড়েছি, সেটা হচ্ছে একটা ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে যে প্রবাহমাত্রা বেরোচ্ছে, সে যেখান থেকে যার মধ্য দিয়ে যাক না কেন, আলটিমেটলি নেগেটিভ প্রান্তে সেটা ঢুকবে। তাহলে এখান থেকে যে I1 বেরোচ্ছে সে ঘুরে এখানে I1 আসতেই হবে, তাহলে এইখানে যাওয়ার সুযোগ থাকলো না। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সিমিলারলি অনুরূপভাবে এই লুপের কথা ভাবো, এখান থেকে যে I3 অ্যামাউন্ট অফ কারেন্ট বেরোচ্ছে, সে রোধক কি ধারক যাই থাকুক না কেন, এর মধ্য দিয়ে গিয়ে এখানে আবার সে I3 টাই ঢুকতে হবে। তাহলে এই 2 ওহমের মধ্য দিয়ে যাওয়ার কি কোনো উপায় থাকছে না। তাহলে এই ফান্ডামেন্টাল লজিকটা তোমাদের মনে থাকলেই কিন্তু কোনো সলভ করতে হবে না, কোনো সূত্র লাগাতে হবে না, সরাসরি দেখবে একটা অপশন 0 থাকবেই। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এই টাইপের আরো অঙ্ক রয়েছে, এটা মাথায় রাখবে। পরের অঙ্কের দিকে যাব আমরা, যেখানে আবার একটা বর্তনী রয়েছে
আমি আগেই বলেছি বর্তনীর অঙ্কগুলো রয়েছে, ওই জন্য একটু সময়ও লাগছে, বর্তনীগুলো আঁকতে হচ্ছে। এইখানে একটা রোধক রয়েছে R1, এখানে প্রমাত্র সাপোজ I1, এই বিন্দু এই প্রান্তের নাম x রয়েছে, এইখানে রয়েছে R2, এর নাম দিয়েছে B, এর নাম রয়েছে, এটা কিন্তু প্রশ্নেই রয়েছে, এটা কিন্তু আমি মন থেকে দিচ্ছি না, এটা কিন্তু প্রশ্নে যার যার নাম রয়েছে আমি সেই নামগুলোই দিচ্ছি, আমি কোনোটাই চেঞ্জ করছি না, তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে। আর এদের নাম রয়েছে EF, আর এটা R2, এইটা R3, আর এখানে কারেন্ট I1, স্বাভাবিকভাবে এটা যখন এখানে পৌঁছবে দুভাগে ভাগ হয়ে যাবে, তাদের নামও রয়েছে প্রশ্নে I2 I3। এবার আমি প্রশ্নের দিকে আসি, প্রশ্নটা পড়ে দিচ্ছি। বলছে তিনটি রোধক চিত্রের মতো যুক্ত আছে, x ও y বিন্দুদ্বয় একটি সমপ্রবাহের উৎসের সঙ্গে, এখানে একটা ব্যাটারি লাগানো হবে যেটা ডায়াগ্রামে দেখানো নেই, সমপ্রবাহ উৎসের সঙ্গে যোগ করা হলো, তাহলে I1 বাই I3 সমান কত হবে? নিম্নলিখিত যে চারটে অপশন রয়েছে তার মধ্যে কোনটি হবে? এই ক্ষেত্রে তোমাদের বলে রাখি, এইটা কেসিএল মানে কারশফের যে কারেন্ট ল আর কারশফের যে ভোল্টেজ ল, প্রবাহ সূত্র আর বিভবের যে সূত্র, দুটো একসাথে প্রয়োগ হবে। কিরকম দেখো, এই বিন্দুতে যদি নোট ধরি তাহলে I1 ঢুকছে, I2 আর I3 বেরিয়ে যাচ্ছে, তাহলে এইটা আশা করি বুঝতে অসুবিধা নাই। I1 ঢুকছে তাই প্লাস, I2 I3 এই বিন্দু থেকে বের হচ্ছে তাই মাইনাস, তাহলে I1 সমান লিখতে পারি I2 প্লাস I3। আমার প্রশ্নতে I1 বাই I3 এর মান চেয়েছে, তাহলে আমি যদি উভয় পক্ষকে I3 দিয়ে ভাগ করে দিই তাহলে কি দাঁড়াবে? I1 বাই I3 সমান I2 বাই I3 প্লাস 1। এবারে আমাদের লক্ষ্য হবে এই I2 বাই I3 এর মানটা বের করে নেওয়া। এটা বের করার জন্য আমাদেরকে কাজ করতে হবে, এই KVL এর সাহায্য নিতে হবে, যেটা এই লুপের মধ্যে আমরা প্রয়োগ করব। তাহলে শুরু করা যাক। এইখানে KVL যদি লাগাই আমি, তাহলে প্রথমে কি লিখবো? I2 R2। কেন? এটা ক্লকওয়াইজ কারেন্টটা, তাই পজিটিভ। এই ক্ষেত্রে দেখো কারেন্টটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে কি লিখবো? I3 R3। ডান দিক জিরো থাকবে, কেন? কোন তড়িৎ উৎস এইখানে আছে কি? নেই। তার তড়িৎ উৎস না থাকলে আমরা কি লিখি? তার তড়িৎ চলক বল শূন্য লিখি। তাহলে এখান থেকে কত পেলাম? I2 বাই I3 সমান R3 বাই R2। তাহলে এখানে মান বসাবো নিয়ে, তাহলে কত আসবে? I1 বাই I3 ইকুয়ালস টু R3 বাই R2 প্লাস 1। দেখা যাক কোনো অপশন আছে কিনা। একটা অপশন রয়েছে, অপশন বি, R3 বাই R2 প্লাস 1। তাহলে দেখো KCL এবং KVL জানার জন্য আমরা অঙ্কগুলো কত তাড়াতাড়ি করতে পারছি। এবার আমাদের পরের প্রশ্ন, WBJEE খুবই ইন্টারেস্টিং প্রশ্ন, কারণ এরকম প্রশ্ন IIT তেও রয়েছে, আমাদের HS এও রয়েছে, কিন্তু HS এর চান্স কম, আমাদের এন্ট্রান্সে বেশি চান্স। আমি বর্তনীটা আগে এঁকে দিই, তারপরে অঙ্কটা করছি। তাহলে প্রশ্নে এরকম দেওয়া রয়েছে, প্রশ্নে যা রয়েছে আমি সেটাই আনছি, তারপর তাকে সিম্পলিফাই করব। প্রশ্নটা পড়ি। 3 ভোল্টমিটারস ABC, ABC হচ্ছে তিনটে ভোল্টমিটার, হ্যাভিং রেজিস্ট্যান্সেস R 1.5R and 3R। আমি এই বর্তনীটাকে এইভাবে আঁকছি, একটা রোধক এই যেটা, তার সাথে প্রত্যেক ভোল্টমিটারে কোনো না কোনো রোধ রয়েছে, যেটা প্রশ্নের মান রয়েছে, সে মানটা আমরা তুলে নেব এক্ষুনি। আর এটা Y, এটার মান দিয়েছে প্রশ্নে R, এইটা দিয়েছে 1.5R, এটা 3R। স্বাভাবিক এর একটা বিভব পার্থক্য হবে V1, এর একটা হবে V2, এর হবে V3। যে প্রবাহ মাত্রাটা এখান থেকে প্রবেশ করবে সেটা হচ্ছে I1, দুভাগে ভাগ হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ I2 আর I3। স্বাভাবিকভাবে KCL যদি লাগানো হয় এই বিন্দুতে, তাহলে কত হবে? I1 ইকুয়ালস টু I2 প্লাস I3, এটা লিখলাম। এইবার প্রশ্ন যে V2 আর V3 যেটা দেখতে পাচ্ছি সমান্তরাল সমবায় আছে, তাহলে আমরা জানি সমান্তরাল সমবায়ের নিয়ম যে দুই প্রান্তের বিভব পার্থক্য একই থাকে, তাহলে আমরা কোনো ক্যালকুলেশন ছাড়াই কিন্তু এটা লিখতে পারি, তাই তো? এরপর আমাদের প্রশ্নের দিকে আসবো। প্রশ্ন বলেছে
the readings of the voltmeters are V1, V2, V3 যেটা আমি লিখে ফেললাম। then what is the relation between V1, V2 and V3 এটা রিলেশন বের করতে বলেছে। এবারে আমি একটা কথা জানতে চাইছি, সেটা কি না আমরা এই লুপ, এটা তো বদ্ধ লুপ হচ্ছে না, তাহলে কেভিএল লাগানো যাবে না। তাহলে কেভিএল লাগানোর জন্য নিয়ম হচ্ছে কি বদ্ধ লুপ, তাহলে এখানে বদ্ধ লুপ রয়েছে, তাহলে এখানে দেখি I2 into 1.5R, কেন প্লাস নিলাম ক্লকওয়াইজ, এইটা দেখো অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে I3 into 3R, যেহেতু কোনো তড়িৎচালকের উৎস নেই ভিতরে তাহলে শূন্য, তাহলে I2 by I3 equals to 3R 1.5R, তাহলে কত এলো 2, তার মানে I2 equals to 2I3। এই যে I2 equals to 2I3 রয়েছে, এই মানটাকে আমরা কি করব, এই মানটাকে নিয়ে এইখানে বসাবো, তাহলে বসালে কত আসছে I1 equals to 3I3, তাহলে এখান থেকে আমরা বলতে পারি I3 equals to I1 by 3, তাহলে আমাদের I3 এর মান পেলাম I1 by 3। এইবারে আমাকে বলো এই যে I3 এর মানটা আমি পেলাম, তাহলে আমি এরকমও বলতে পারি এই I3 এর মানটা এখানে বসাই যদি, তাহলে কত পাবো, এটা পাবো। তাহলে দেখো আমাদের কাছে মান নেই কিন্তু I3 এর এক্সপ্রেশন রয়েছে, I2 এর এক্সপ্রেশন রয়েছে, তাই তো, আর I3 তো এমনিও রয়েছে, তাহলে I2 এখানে, I3 এখানে, I1 গুলো তার সাপেক্ষে বের করে নেওয়া হয়েছে। এবারে বলো আমাদের তো বিভব পার্থক্যের ব্যাপার জানতে বলেছে, তাদের মধ্যে সম্পর্ক বের করতে বলেছে, তাহলে আমরা V1 কত হবে না ওহমের সূত্র আমরা জানি I into R, তাহলে I1 into R, তাহলে এটা হচ্ছে প্রথম এক্সপ্রেশন। নেক্সট এক্সপ্রেশন কত V2 equals to I2 into 1.5R, I2 এর মান কত 2 এর 3 I1 1.5R, লক্ষ্য করে দেখো এখানে 1.5 মানে কত 3 এর 2, সব কেটে গেল, শুধুমাত্র থাকলো I1 আর, তাহলে দেখো V1 আর V2 এর মান কিন্তু সেম হয়ে গেছে। এবার আসা যাক V3 এর ব্যাপারে, তাহলে V3 কত হবে I3 into 3R, তাহলে I3 মানে কত I1 by 3 into 3R, লক্ষ্য করে দেখো 3 কেটে গেল, তাহলে কি পেলাম V1 equals to V2 equals to V3, তার মানে তিনটে ভোল্টমিটারের রিডিং সেম থাকবে, যে রিডিংটা পাবো আমরা তিনটে ভোল্টমিটারে একই থাকবে, যেহেতু বিভব পার্থক্য তাদের প্রান্তে একই রয়েছে, তাহলে একটা অপশন রয়েছে, একটা অপশন দেখতে পাচ্ছি রয়েছে। নেক্সট প্রশ্ন আমরা মিটার বেজ থেকে আমরা এখন একটা মিটার বেজের অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রশ্নে বলেছে একটি মিটার বেজ পরীক্ষায় যে বিন্দুতে গ্যালভানোমিটারের পার্ট শূন্য হয়, রোধগুলির স্থান পরিবর্তন করলে তা 20 সেন্টিমিটার সরে যায়, তাহলে রোধ দুটির সম্ভাব্য মান কত হবে। না এই ক্ষেত্রে রোধ দুটির সম্ভাব্য মান এই কারণে বলছে তোমাদের যে উত্তরটা বেরোবে সেখানে কিন্তু অ্যাকুরেট মান বেরোবে না, সেখানে একটা অনুপাত বেরোবে, সেই অনুপাতটা তোমরা অপশন দেখবে, ধরো 20 ওহম 30 ওহম 50 ওহম 60 ওহম, সেই দুটো অপশনগুলোকে ভাগ করে তোমাদের দেখতে হবে ওদের যে ভাগফল মানে অনুপাতটা সেইটা তোমার যে উত্তর বেরিয়েছে তার সাথে ম্যাচ করছে কিনা তোমাদের, তাহলে সেটা লক্ষ্য করতে হবে। কেমন আমি প্রশ্নটা দেখাচ্ছি তোমাদের, এরকম একটা মিটার বেজ সাপোজ আমরা জানি 1 মিটার হয়, তার মানে 100 সেমি। সাপোজ এইখানে আমরা হয়তো পেয়েছি রিডিংটা আমি x ধরলাম, প্রথমে নিষ্পন্দনগুলি পেয়েছিলাম, তারপরে যখন আমরা চেঞ্জ করেছি, এটা প্রশ্নে বলেছে রোধগুলির স্থান পরিবর্তন, তখন আরো 20 সেন্টিমিটার দূরে সরে গেছে, তাহলে প্রথমে পার্ট যদি x হয় এখন হচ্ছে x plus 20, তাহলে আমরা জানি হুইস্টন ব্রিজের নীতি, যেটা মিটার ব্রিজের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ মিটার ব্রিজ হচ্ছে হুইস্টন ব্রিজেরই একটা প্রয়োগ। তাহলে P by Q equals to R by S, তাহলে আমি R এর জায়গায় কত লিখব না S, S এর জায়গায় কত লিখব, ঠিক আছে। এই যে লিখছি x by 100 minus x, এটা যদি সমীকরণ 1 হয় তাহলে 2 নম্বরের ক্ষেত্রে কি লিখব P by Q equals to x এর জায়গায় x plus 20, তারপরে আবার x এর জায়গায় x plus 20, তাহলে আমাদের কাছে দুটো সমীকরণ রয়েছে, দুটোকে সমাধান করব এইভাবে। 100 minus 20 মানে 80,
এবার সমাধানটা তোমরা নিজেরাই করবে, এবারে কোনো সমস্যাই থাকলো না। বজ্রগ্রহণ করবে, ক্রস মাল্টিপ্লাই করলে এইখানে তোমরা দেখবে যে x স্কয়ার, এখানে যে x স্কয়ারটা কেটে যাচ্ছে, এখান থেকে আমি করে দেখেছি x এর মান বেরিয়েছে 40 সেমি। তোমরা করে দেখবে বেরোচ্ছে কিনা। এবারে আমাদের তো x এর মান জিজ্ঞেস করেনি, আমাদের বলেছে রোধ দুটির সম্ভাব্য মান কত হবে। সেটা আমি কি করে বের করব? x এর মান যে কোনো একটা সমীকরণে বসাবো। সাপোজ আমি এই সমীকরণটা বসাবো, তাহলে কত আসবে? p/q = 40/100 - 40। তাহলে কত আসছে? 40/7 মানে 2/3। তোমরা এখানে বসালে দেখবে সেই 2/3ই আসছে। আমি এখানে বলতে চাইছি এই যে 2/3 পেলাম, অপশনে অনেকগুলো রোধের কম্বিনেশন থাকবে। যেরকম একটা অপশন আছে 20 ওহম 30 ওহম। লক্ষ্য করে দেখো 20/30 যদি করি তাহলে কিন্তু রেশিওটা আসছে 2/3। সেটা কিন্তু আমাদের সাথে ম্যাচ করছে। তাহলে এভাবেও প্রশ্ন হতে পারে, ডাইরেক্ট অ্যানসার নয়। সেখানে তোমরা রেশিওটা বের করলে অপশন থেকে ভাগ করে তোমাদেরকে বের করতে হবে। এরপর আমরা একটা পোটেনশিওমিটারের নিউমেরিক্যাল দেখব। এখানে বলেছে একটি পোটেনশিওমিটার পরীক্ষায় একটি তড়িৎচালক বলযুক্ত কোষ, একটা তড়িৎ কোষ আছে মানে তার স্বাভাবিক তড়িৎচালক বল থাকবে। তাহলে E0 = 1.5 ভোল্ট। এটা হচ্ছে অরিজিনালি। এবারে বলছে পোটেনশিওমিটার তারে নিষ্পন্দ বিন্দু পাওয়া গেছে E0 এর জন্য 27 সেমি। এবার একটা অজানা তড়িৎচালক বলের কোষ যুক্ত করা হলো, নতুন যে কোষটা মানে কোষ নাম্বার 2, তার তড়িৎচালক বল আমি ধরলাম ক্যাপিটাল E। ওর মান দেওয়া নেই। এটা প্রবেশ করার ফলস্বরূপ আমরা নিষ্পন্দ বিন্দু পেলাম 54 সেন্টিমিটার। এইবারে এই যে 54 সেন্টিমিটার আমরা পেয়েছি, জিজ্ঞেস করেছে দ্বিতীয় কোষটির তড়িৎচালক বল নির্ণয় করো। তোমাদের আমি ফার্স্ট পার্ট এই চ্যাপ্টারে তখন এই ফর্মুলার ব্যাপারে আমি বলেছিলাম E/E0 কিংবা E0/E, যেটা খুশি লিখতে পারো। দৈর্ঘ্যের সাথে যেহেতু নিষ্পন্দ বিন্দু থাকে তার সাথে সমানুপাতিক থাকে, তাহলে E/E0 = স্মল a বাই ক্যাপিটাল A। আমার অজানা হচ্ছে E, তাহলে E0 * স্মল a বাই ক্যাপিটাল L। E0 এর মান আমাদের কাছে 1.5, স্মল a হচ্ছে 54, ক্যাপিটাল L হচ্ছে 27। তাহলে এটা এখানে বুঝতে পারছো 27 2, তাহলে 3 ভোল্ট। তাহলে এখান থেকে তো কত সহজে পাচ্ছি আমরা। শুধু এই ফর্মুলাটা মনে রাখতে পারলেই হলো। যদি ভুলেও যাও দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক হয় সেটা মাথায় রাখলেই হবে। দৈর্ঘ্য মানে আমি বলছি নিষ্পন্দ বিন্দুর অবস্থানের কথা বলছি। আমরা পরের প্রশ্নের দিকে যাব। মিটার পিস থেকে প্রশ্ন পড়ছি। একটি মিটার পিস দিয়ে এক খণ্ড তারের রোধ মাপতে গিয়ে নিষ্পন্দ বিন্দু L দৈর্ঘ্যে পাওয়া গেল। মানে নিষ্পন্দ বিন্দু পাওয়া গেছে স্মল l ডিসটেন্সে। তারটিকে খুলে নিয়ে একই উপাদানের কিন্তু দ্বিগুণ দৈর্ঘ্য ও অর্ধেক ব্যাসার্ধের প্রস্থচ্ছেদ বিশিষ্ট এক খণ্ড তার যুক্ত করলে নিষ্পন্দ বিন্দু যে পাওয়া যাবে সেটা কোথায় পাওয়া যাবে, সেটা আমরা কিভাবে বের করব। এর জন্য যে পদ্ধতিটা আমরা নেব সেই পদ্ধতিটা হচ্ছে কি না, প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে রোধ দৈর্ঘ্যের উপর কিভাবে নির্ভর করে, সেইটা আমরা জানব। সেটা আমরা জানি কিভাবে নির্ভর করে। দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদের সঙ্গে এইভাবে নির্ভর করে, R = ρ × L/A। এইবারে ρ স্বাভাবিক, এটা ফিক্স। এবার কি হয়েছে L। এবারে L তো আমি প্রাথমিকভাবে যা একটা হবে আমাকে তো লিখতেই হবে। তাহলে R = একটা ρ L লেখা থাকলো। এরপর ক্ষেত্রফল, তাহলে প্রস্থচ্ছেদ কেমন হয় না সার্কুলার হয়, তাহলে πr²। এটা যদি ফার্স্ট কেস হয় মানে প্রথমে হয়। দ্বিতীয় ক্ষেত্রে দেখো বলেছে একই উপাদানের কিন্তু দ্বিগুণ দৈর্ঘ্য, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে এটা যদি আমি R1 বলি তাহলে এখানে কি হবে ρ × 2L, দ্বিগুণ দৈর্ঘ্য বলেছে। তারপর বলেছে অর্ধেক ব্যাসার্ধ, তাহলে πr/2²। তাহলে এখান থেকে 4 2 8, তাহলে 8 ρ L πr²। তোমরা দেখতেই পাচ্ছ R2 এর মান R1 এ 8 গুণ হচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে, তাই তো? এইবারে বলো যে নিষ্পন্দ বিন্দুর কথা যদি আমি আসি এই R1 আর R2 এর ক্ষেত্রে, তাহলে কি হবে, যার যেরকম দৈর্ঘ্য সেই রকম সমানুপাতিক হবে। তাহলে এই R1 আর R2 যেটা রয়েছে তার শুরুতে কত ছিল, L ছিল।
এখন যদি আমি এল ড্যাশ ধরি তাহলে নিষ্পত্তি বিন্দুর অবস্থান স্বাভাবিকভাবে পরিবর্তন হবে, কারণ হচ্ছে রোধে পরিবর্তন হয়েছে। তাহলে আমরা এখান থেকে এল ড্যাশ সমান কত লিখতে পারবো? না, এল ড্যাশ সমান লিখতে পারবো কি R2 বাই R1 ইনটু L। R2 বাই R1 এর মান কত? 8। কি করে পেলাম? এখান থেকে R2 বাই R1 সমান কত পাচ্ছি? 8। তাহলে 8 ইনটু L। তাহলে এখানে আমরা অপশন দেখব, একটা অপশন কিন্তু রয়েছে 8L। নেক্সট আমরা আবার একটা পোটেনশিওমিটারের নিউমেরিক্যাল দেখব, কিন্তু ওটা আলটিমেটলি হুইস্টন ব্রিজে কিভাবে কনভার্ট হচ্ছে সেটা আমরা আলোচনা করব। একটা বর্তনী দেওয়া আছে, সেই বর্তনীটা কেমন সেটা আগে এঁকে দিই। এরকম একটা বর্তনী দেওয়া আছে, যেরকম প্রশ্নে রয়েছে ওরকম একটা বর্তনী এঁকে নিই, তারপরে আমি তোমাদের বোঝাচ্ছি প্রশ্ন কি বলছে। এইটা হচ্ছে x আননোন রেজিস্ট্যান্স, এটা হচ্ছে 12 ওহম। এখানে একটা তড়িৎ কোষ রয়েছে যেটা এর সাথে এরকম যুক্ত রয়েছে। এই বিন্দুর নাম দেওয়া হচ্ছে B, এর নাম A। এইখানে একটা জকি যেরকম থাকে, অ্যাকচুয়ালি এটা গ্যালভেটর লাগানো হয়েছে, জকি বলা জরুরি নয়, যে শুধু নাম রয়েছে এটা এমনি তার দিয়ে যুক্ত করলেও হয়, জকির ক্ষেত্রেও তাই, শুধু কানেকশনটা থাকলেই হবে। এবার এখানে একটা গ্যালভোমিটার রয়েছে যার নাম দেওয়া আছে G, 12 ওহম। এখানে রোধ রয়েছে তার গ্যালভোমিটারে G। এবার আমাদের প্রশ্নে কি জিজ্ঞেস করেছে? বলছে চিত্রের বর্তনীতে এই একটি 1 মিটার দৈর্ঘ্যের রোধযুক্ত সুষম তার, এইখান থেকে এই অবধি হচ্ছে 1 মিটার। এবার প্রশ্নতে বলেছে যে এই ক্ষেত্রে x হচ্ছে অজানা রোধ, G একটি আদর্শ গ্যালভোমিটারের রোধ, যখন কিংবা G হচ্ছে আদর্শ একটি গ্যালভোমিটার, A এর মান রয়েছে A থেকে J 60 সেমি। তাহলে B থেকে J কত হবে? 100 মাইনাস 60, সেটা কত? 40 সেন্টিমিটার। এবার কি বলেছে? গ্যালভোমিটারে কোনো বিক্ষেপ দেখায় না যখন A এর মান 60 সেন্টিমিটার। x এর মান কত হবে? তোমাদের বলি এই বর্তনীটাকে আমরা সরলীকরণ করতে পারি হুইস্টন ব্রিজ আকারে। কেমন? আমি সেটা বুঝিয়ে দিই। 2 লাইন নাম করা হয়ে যাবে, শুধু সরলীকরণ কিভাবে করছি সেটা বুঝতে পারলেই হবে। থাকলো গ্যালভোমিটার, এদের আমরা A B মনে করো, দেখো এই A B এর মধ্যে কিন্তু ব্যাটারি আছে, তাহলে আমাদের কি করতে হবে? এখানে ব্যাটারিটা যুক্ত করতে হবে। হয়ে গেল। নেক্সট কি? আমাদের এই বিন্দুগুলো মনে করে দেখো A থেকে J, তাহলে এটা A থেকে J, তাহলে এটাও হয়ে গেল কমপ্লিট। আর কার কি নাম ছিল? এটা 12 ওহম। দেখো এইটা, এই বাহুটা হচ্ছে এটা, আর এই বাহুটা হচ্ছে এটা। লক্ষ্য করে দেখো, এটা যদি আমি ঘুরিয়ে ভাবি তাহলে এটা কি হচ্ছে? P Q R S। তাহলে আমি এটা বলতে পারি 12 বাই x সমান এটা কত? AJ বাই BJ। এবার AJ বাই BJ এটা আমি রোধ চাইছি। এবার রোধটা কার উপর নির্ভর করবে? দৈর্ঘ্যের উপর নির্ভর করবে। যেহেতু একই উপাদানের তার, এটা তাহলে কত হওয়া উচিত? না, AJ মান হওয়া উচিত 60 ইনটু রো, আর এটা কত হওয়া উচিত? 40 ইনটু রো। এবার রো রো কেটে গেল। এই জন্য দেখবে তোমরা এই টাইপের অঙ্কগুলো যেখানে করে দেওয়া আছে সেখানে সরাসরি 60 বাই 40 লেখা থাকে, সেই জন্য অনেক সময় বুঝতে অসুবিধা হয়, কিন্তু রোধ থাকে কিন্তু এটা কেটে যাবে লেখা হয় না। তাহলে x কত? এখানে আমরা দেখবো ওরকম কোনো অপশন আছে কিনা। হ্যাঁ আছে, এইরকম একটা অপশন রয়েছে, অপশন সি। তাহলে সেখান থেকে আমরা সরাসরি করতে পারবো। এবার একটা গ্যালভানোমিটার সম্বন্ধে যেরকম অঙ্ক আমরা দেখলাম, ওটা অ্যামিটার ভোল্টমিটার নিয়ে একটা অঙ্ক যেখানে কার্শফ সূত্র প্রয়োগ হয়েছে সেই অঙ্কটা আমরা করবো। তাহলে বর্তনীটা এঁকে দিই। এই চ্যাপ্টারটা আমি আগেই বলেছি অনেক বর্তনী রয়েছে, ওই জন্য খুব টাইম লাগছে অঙ্কগুলো করতে, কিন্তু করতে তো হবে। পরীক্ষায় আমাদের এইচএস থেকে শুরু করে এন্ট্রান্সে সবাই প্রশ্নগুলো থাকে, ওই জন্য করতে হবে। এদের মানগুলো বলি, 1 ওহম, 2 ওহম, এখানে 3 ওহম, এইখানে একটা ভোল্ট মিটার আছে, এটা হচ্ছে ভোল্ট মিটার, এর সাথে এর আবার কানেকশন রয়েছে। এবারে এর হচ্ছে 6 ভোল্ট, এইটা হচ্ছে 12 ভোল্ট। এখান থেকে যে কারেন্টটা বের হচ্ছে আর এখানে যে ফিরে আসছে সেটা I2, আর এই ক্ষেত্রে হচ্ছে I1, মানে যেটা এখান থেকে যাচ্ছে সেটা হচ্ছে, মানে এখানে যেটা বের হচ্ছে
সেটা হচ্ছে I1। আর প্রশ্ন বলেছে যদি অ্যামিটার ও ভোল্টমিটারকে আদর্শ কল্পনা করা হয়, তার মানে অ্যামিটারের রোধ আমি শূন্য ধরবো আর গ্যালভানোমিটারের রোধ অসীম ধরবো, যেহেতু আদর্শ বলে দেওয়া হয়েছে। তাহলে অ্যামিটার ও ভোল্টমিটারের পাঠ কত? খুবই ইন্টারেস্টিং আর খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ এই টাইপের অঙ্কগুলো আমরা পরীক্ষাতে এইচএস এবং এন্ট্রান্স দুটোতেই পেয়ে থাকি। কিভাবে আমরা কারশফের সূত্র প্রয়োগ করে এটা করতে পারবো, খুব দ্রুত করতে পারবো কিভাবে? সবচেয়ে প্রথমে কথা বলি, এই যে লুপটা দেখতে পাচ্ছ তোমরা এখানে, এই লুপে এই যেটা আমি যদি লুপ 1 আর আগে লুপ 2 নাম দিই, তাহলে ফার্স্ট লুপ আর সেকেন্ড লুপে আমি বলবো ফার্স্ট লুপে কি হবে না, ফার্স্ট লুপে আমি প্রথমে সমীকরণ লাগাবো। তো এখানে লক্ষ্য করে দেখো I1 বেরোলো, এখানে তো বুঝতেই পারছো রোধ শূন্য, তাহলে 0। এদিকে কত হবে? প্লাস I1 ইনটু 1 প্লাস I1 ইনটু 2, ব্যাটারি একটাই রয়েছে সেই জন্য হচ্ছে 6। এইবারে তাহলে কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করলাম, এখান থেকে কি পেলাম? 3I1 প্লাস 2I1 সমান 6, তাহলে I1 সমান হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে অ্যামিটার রিডিং হবে 2, ঠিক আছে। লুপ 2 তে আসা যাক, এখানে কারেন্ট দেখতে পাচ্ছি আমরা I2, এর মধ্যে দিয়ে কোনো কিছু যাচ্ছে না কারণ অসীম রোধ, তাহলে কত হচ্ছে 3I2 সমান কত? 12, তাহলে I2 ইকুয়াল টু কত? 4 অ্যাম্পিয়ার। এবার আমাদের প্রশ্নে এখানে বলা রয়েছে যে অ্যামিটার আর ভোল্টমিটারের পাঠ কত। তাহলে এখানে দেখো ভোল্টমিটার এর অ্যাক্রসে রয়েছে, আমরা কারেন্ট তো পেয়েই গেলাম, তাহলে পাঠ কত হবে না R ইনটু I2, তাহলে আর কত এখানে 3, তাহলে 3 ইনটু 4, তাহলে 12 ভোল্ট হবে এর অ্যাক্রসে ভোল্টেজ, কারণ এইটা এর যে রোধ অসীম ধরা হয়েছে। পরের প্রশ্নের দিকে আমরা যাব, আবার বর্তনীর প্রশ্ন। আগে মুছে নেওয়া যাক, এটা তোমরা সমাধান করবে, আমি প্রশ্নটা বলছি তোমাদের ইকুয়েশনটা ফর্ম করে দিচ্ছি, তোমরা এই সমাধান করবে, কারণ অনেক ক্যালকুলেশন। প্রশ্নটা এরকম একটা 100 ওহমের রোধ রয়েছে, তার সাথে একটা 50 ওহমের রোধ রয়েছে, এখানে একটা 10 ভোল্টের ব্যাটারি রয়েছে, এখানে একটা চাবি কে রয়েছে, আর এরকম ব্যাপার, আর এখানে একটা ভোল্টমিটার রয়েছে, ঠিক আছে। এবার বলছে চিত্রের বর্তনীতে ভোল্টমিটারের পাঠ 5 ভোল্ট, মানে এর রিডিং দেখাচ্ছে 5 ভোল্ট। ভোল্টমিটারের রোধ তাহলে কত সেটি নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা বের করতে হবে যেটা কত প্রবাহ মাত্রা এখানে ঢুকছে, সেটা কিভাবে বের করব না I ইকুয়ালস টু ভোল্টেজ কত 10, রোধ গুলো দেখো, ভোল্টমিটারের রোধ আমি কিছুক্ষণের জন্য মানে আমি অঙ্ক করার জন্য ক্যাপিটাল R ধরলাম, তাহলে 10 এই R আর এর মধ্যে কি সরি এই 100 মানে রেজিস্ট্যান্স আর এই যে রোধ R, তার মধ্যে কেমন সমান্তরাল সম্পর্ক, তাই তো। আর এখানে কত 50, তাহলে 50 প্লাস 100 ইনটু R বাই 100 প্লাস R, তাহলে I ইকুয়ালস টু 10 বাই 50 প্লাস 100R বাই 100 প্লাস R। তাহলে ভোল্টমিটারের পাঠ কত হবে মানে ভোল্টেজটা, আমি যদি V ধরি ভোল্টেজটা, তাহলে ভোল্টেজ কত হবে না কারেন্ট ইনটু রোধ, রোধ মানে কত এই তুল্য রোধ, তো সেটা কত মান হচ্ছে 100R 100 প্লাস R। এবারে বলো আমাকে, আমরা I এর মান রয়েছে সেটা এখানে বসাবো, তাহলে 10 বাই 50 প্লাস 100R বাই 100 প্লাস R ইনটু 100R বাই 100 প্লাস R। এইবার তোমাদের আমি একটাই কাজ দিচ্ছি, পরের লাইনে তোমরা এইটা তো অ্যাজ ইট ইজ থাকবে, শুধু এখানে উত্তর যেটা প্রশ্নে বলা রয়েছে 5 ভোল্ট সেটা বসিয়ে দেবে, বসিয়ে সমাধান করে শুধু R এর মানটা বের করবে, যে R এর মানটা বের হবে আমি সেই উত্তরটা বলে রাখছি, আমি ক্যালকুলেশন করে রেখেছি, তোমরা সলভ করবে, সেটা বের হবে 100 ওহম। তাহলে উত্তর মিলিয়ে দেবে তোমরা করে, এটা সমাধান করে করবে। নেক্সট প্রশ্নের দিকে আমরা যাব, যেটা আমাদের এইচএস আর এন্ট্রান্সে খুবই গুরুত্বপূর্ণ। তুল্য বর্তনী থেকে সরলীকরণ করে কিভাবে তুল্য রোধ আমরা বের করব। এরকম একটা বর্তনী দেওয়া রয়েছে, বর্তনীটা হচ্ছে এইভাবে, এখানে একটা রোধক রয়েছে, এখানে একটা রোধক রয়েছে, এখানে রোধক, এখানে রোধক। তো বর্তনীটা দেখে অনেক সময় ছাত্রছাত্রীদের মধ্যে ভয় আসে যে কি করে মান বের করব। প্রশ্নে জিজ্ঞেস করেছে পি ও কিউ বিন্দুর মধ্যে রোধ কত
আর এই যে রোধগুলো রয়েছে যেটা স্মল আর প্রশ্নে দেওয়া রয়েছে, আমি লিখছি না, এই প্রত্যেকটা একই রোধ আর প্রত্যেকের মান এরকম দেওয়া আছে। আর ইকুয়ালস টু 3/2 ওহম যদি হয় তাহলে পি ও কিউ বিন্দুর মধ্যে তুল্য রোধ কত হবে। তো এই রকম জাতীয় প্রশ্ন করতে গেলে তোমাদের একদম শর্ট টিপস বলছি আমি, এই যে বিন্দু আছে আমি যদি নামকরণ করে দিই এরকম এ বি সি ডি কিছু একটা ও, এই দুটো রোধ এর থাকা না থাকা সমান, কারণ তুল্য রোধের ক্যালকুলেশনে এর কোনো প্রভাব নেই। যেরকম পিস্টন ব্রিজে মনে আছে ক্যালকুলেটর ছিল, ক্যালকুলেটর রোধের কথা আমি সেরকমই। তার মানে কি এইটাকে আমরা একদম সহজে এইভাবে আঁকতে পারি, এইভাবে। আর এখানে যেরকম ছিলই, দেখো এবার সুবিধা কত হচ্ছে, এটা 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 এই দুটো শ্রেণীতে, তাহলে এটা কেমন হয়ে যাবে, এরকম একটা, এরকম একটা, এরকম একটা, তাহলে এটা কত r প্লাস r 2r, এটা কত r প্লাস r 2r, এটা r প্লাস r 2r, তাহলে তিনটে 2r সমান ধরে সমবায় থাকছে। তাহলে আমি এরকম বলতে পারি তুল্য রোধ r equivalent equals to 3/2r means r equivalent equals to 2/3r, তাহলে 2/3 r এর মান দেওয়া আছে 3 এর 2, তাহলে শেষমেশ মান। তাহলে দেখা যায় কোন অপশন আছে কিনা, মান আছে। তাহলে এইভাবে দেখো কত সহজে আমরা করতে পারছি, এই দুটো রোধকে বাদ দেবে কারণ এর মধ্য দিয়ে এমনিও কোনো মাত্রা কিছু যাবে না। দ্বিতীয়ত হচ্ছে সবগুলো একই বিভাগে থাকে, তারপর প্রতিসমানতাকে বলা যেতে পারে ক্যালকুলেশনেও কোনো রকম কোনো প্রভাব নেই। আমরা পরের বর্তনীতে আসে যাই। পরের বর্তনীতে বলা রয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, যেইতে এইচএসএ আমাদের টেস্ট পরীক্ষাতেও অনেক সময় এই অঙ্কটা দেখা গেছে। সবগুলো রোধ একই, নাম কিছু একটা দেওয়া থাকবে, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। এইবারে এইখানে একটা রোধ আছে আর এইখানে একটা রোধ রয়েছে, সবগুলো এরকম। আর একে যদি আঁকা হয় এই এ বি, এর তুল্য বর্তনী কেমন হবে না, দেখো আমি যদি এর নাম এ দিই তাহলে এরকম দাঁড়াবে, একটা একটা বি আর 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 1 2 লক্ষ্য করে দেখো এবারে এইখানে এইখানে এই দুটো বিভব আর একই হয়ে যাচ্ছে। তাহলে আমি এইটাকে এইভাবে বলতে পারি 1 2 3 4 5। এবার দেখো এই রোধ এইটা এইটা পরপর রয়েছে। আবার দেখো এইখানে এইটা যেখানে শেষ সেখানে একটা শুরু সেটা থাকছে, আবার মাঝে একটা শুরু হলো যেটা দেখছো এখানে শুরু হয়েছে, সেটাকে শেষ হচ্ছে এন্ডে যেখানে এদের জয়েন্ট থাকছে। তার মানে কি হচ্ছে, হুইস্টন ব্রিজের প্রতিসমানের শর্ত r/r = r/r, মানে p/q = r/r। তার মানে কি হচ্ছে, এইটার মধ্য দিয়ে কোনো প্রবাহ মাত্রা যাবে না, তাহলে এটা থাকা না থাকা বর্তনী তুল্য রোধে কোনো রকম প্রভাব ফেলবে না। তাহলে পরের লাইনে আমরা আগের মতো মনে করে দেখো এটা বাদ দিয়েছিলাম, সেরকম আমরা এটাও বাদ দেবো। তাহলে এই দুটো মিলে কত দেবে, শ্রেণী সমবায় যেহেতু 2r, এই দুটো মিলে কত দেবে 2r। তাহলে তুল্য রোধ কত হবে 2r/2r এরকম। তাহলে কত আসছে 4r²/4r। তাহলে কাটাকাটি করে দেখো আর মানে যেটা ছিল মূল রোধ তুল্য রোধ কিন্তু সেটাই পাওয়া যাচ্ছে। আমি তোমাদের ইম্পর্টেন্ট ফর্মুলা তো সরাসরি করার জন্য এটা শিখিয়েছিলাম যে সরাসরি তোমরা এর উত্তরটা কিন্তু লিখতে পারো। কারণ বুঝতে অসুবিধা হলে আমি বলে দিচ্ছি। আবার এইখানে রয়েছে দেখো একটা রোধক, সেখান থেকে আরেকটা কানেক্টেড রয়েছে যেরকম শ্রেণীতে হয়, এর মাঝখান থেকে দেখো একটা গিয়ে কানেক্টেড হচ্ছে যেটা দেখতে পাচ্ছি আমরা। আবার শুরু যেখানে এখানে সেখান থেকে একটা গেল, যেখানে শেষ হলো সেখান থেকে আরেকটা। ঠিক আছে, পরের প্রশ্ন দিকে যাওয়া যাক। আর 3টে প্রশ্ন পরে আমরা এই ভিডিওটা শেষ করব। পরের প্রশ্নতে তোমরা এই করলে আমি শুধু একটু ধরিয়ে দিই, এইখানে এরকম একটা 6 ওহমের রোধক রয়েছে, এইখানে একটা 4 ওহমের রয়েছে, এইখানে একটা ব্যাটারি, এখানে ব্যাটারির সাথে যা দেখতে পাচ্ছি একটা অ্যামিটার, এইখানে একটা 3 ওহমের, এইখানে একটা
করবে। আমি তাড়াহুড়োর জন্য স্পিডে করছি। এখানে 2 ভোল্ট সবগুলো রয়েছে, অ্যামিটার রয়েছে। হ্যাঁ, প্রশ্নটা পড়ি। চিত্রে প্রদর্শিত বর্তনীতে অ্যামিটারের পাঠ কত হবে তা নির্ণয় করো। আমি সবচেয়ে সিম্পল ওয়েতে তোমাদের বলি, এর কথা কিছুক্ষণের জন্য ভুলে যাও যেখানে অ্যামিটার রয়েছে। বাকিগুলো দেখো সবগুলো সমান্তরালে রয়েছে, তাহলে আমি এরকম বলতে পারি 1/6, 1/3, 1/2। তাহলে তোমরা এখান থেকে ইজিলি লসাগু করে তাহলে কত আসছে 6/6, তাহলে 1, তাহলে r equals to 1। এবার দেখো এর সাথে এই যে 4 ওহম রয়েছে, যখন এই তিনজন মিলে একজন হয়ে যাবে তাহলে সেটা কেমন কানেকশন হয়ে যাচ্ছে শ্রেণীতে। তাহলে তুল্য যে রোধটা হবে সেটা কত হবে 1 + 4, সেটা কত 5 ওহম। তাহলে 1 + 4 = 5 ওহম। তাহলে আমরা এখান থেকে আমাদের প্রমাণতা জিজ্ঞেস করেছে, তো I কত হবে V/R ইকুইভ্যালেন্ট। তাহলে V এর মান কত না, V এর মান আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে যেটা, সেটা হচ্ছে কত